আমার পরিবার সহ ভারতে থাকতাম, যেহেতু বাংলাদেশে অভাব ছিল, সেই অভাব ছিল যখন, তখন মানে যে বাংলাদেশে ভাত না পাই, খাওয়ার না পাই, আমার ভারতে গেছিলাম। তখন তো বেড়া ছিল না, কিচ্ছু ছিল না, এমনি পরিবার নিয়ে সহ আমরা গেছি ভারতে কাজকর্ম করার জন্য, যে পরিবার কীভাবে চলবে, কীভাবে না চলবে, দুই মুঠি ভাতের জন্য আমরা ভারতে গেছিলাম। এই কারণে মানে যে বাংলাদেশে যখন মেয়ে যখন ফেলানি যখন 13.5 মতো 14 বছর হলো, 14 হয় না আর কি, 13.5 বছর, তখন আগে মানে আমার যে বাংলাদেশে আমার যে নিজস্ব ভাড়া আছে তার ছেলের সাথে বিয়ের আয়োজন হয়। আয়োজন করে পরে আমি শুধু আমার ফেলানি মাকে আর ছোটো ছোটো আমার তার ফেলানি ভাই বোন আছে তাদেরকে রেখে আমি ফেলানিকে নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসতেছিলাম। মানে বিয়ের তারপরের দিন বিয়ে ছিল, ফেলানির বিয়ে দেওয়ার জন্য আসতেছিলাম। তো আসার পথেই মানে যে দালাল আমাদেরকে ধরে ফেলে মানে টাকা নেয়, নিয়ে বলে যে আমরা পার করে দিব। তো দালালরে বললাম, দেখ আমার তারপরের দিন কিন্তু আমার মেয়ের বিয়া, কোনো জানি অসুবিধা না হয়, কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়, দালালদেরকে বললাম। ওরা বলছে না, আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিছু হবে না, আমরা নিজের সাথে পার করে দেবো। দেখো আমার মেয়ে তারপরের দিন কিন্তু বিয়া, এটাই বললাম আর কি। তো দালালে কী বললো, আমার মেয়েকে নিয়ে জায়গায় রাখলো, জায়গায় রাখার পরে যখন ভোর 4টা বাজে ফজর আজান হয়, তখন পরেই মেয়েটাকে নিয়ে আসলো, নিয়ে এসে মানে ময়ের উপরে উঠে দিল। দালালে মই লাগাইছে কাটাতার উপর দিয়ে, মই লাগিয়ে উপরে উঠে দিল মেয়েকে। মেয়ের হাত ধরে আমি উঠলাম। ওখানে দালালও আছে 4-5 জন, ওরা চেঙ্গা মানুষ, বয়স হলো ওদের ধরো 22, 25, 20 এরকম বয়স, 4-5 জন দালাল ওরা। তো মেয়েকে উঠিয়ে দিল ময়ের উপরে, দালাল ওইখানে মই ধরা আছে দালাল। তো মেয়ের হাত ধরে আমি উঠছি, যেহেতু মেয়ে আমার মোটা, চেহারা ভালো, ফর্সা মেয়ে ছিল আমার, অনেক সুন্দর ছিল মেয়ে। তো দেখলাম যে মেয়েটা যদি বাইসে পড়ে যায়, মেয়ের হাত ধরে আমি উঠছি। ওটার সাথে সাথে যে বিএসএফ কী করলো, কোনো কথা বলে নাই, কোনো একটা কথা কিছু বলে নাই। তাহলে বিএসএফ দেখে নেই যে একটা নাবালক শিশু মেয়ে, তার উপরে গুলি কীভাবে মারি। বিএসএফ মানে কিছু না বলে, মানে যেরকম পাখি মারে ওরকম মানে যে আমার মেয়েকে গুলি মারলো। যখন গুলি মারার পরে তখন দালাল কিন্তু ওইখানেই। তাহলে তুই বিএসএফ, তুই চিন্তা করলি না যে নাবালক শিশু মেয়েতে তুই দেখলি, তাহলে তাকে গুলি করা কী হয়েছে? তারা তো কোনো কিছু করেনি, তোর কোনো ক্ষয়ক্ষতি করে নাই। তাহলে ওখানে দালাল আছে, দালালকে না ধরে তুই মেয়েকে গুলি করলি, কি এটা অন্যায় না? এটা তো অন্যায়। তা সত্ত্বেও যখন মেয়ে যখন গুলি লাগছে, তখন কিন্তু মেয়ের সাথেই আমি হাতের ধরা মেয়ে আমার কী করলো, মেয়ে যখন গুলি লাগলো তখন আমার মনে হয় আত্মা নাই আছে। বাবাকে একটা চিল্লিন মারলো, আমার তখন আত্মা নাই, মানে আত্মা নাই, তো আমার হুঁশজ্ঞান নাই। গুলি ধাক্কায় আমি নিচে পড়ে গেছি, শেষে রেখে গুলি আমার অল্প জনে, আমার এক গুলিতে আমার 2 বাপ বেটি অল্প জনে মরতাম আমরা। আল্লাহ সহায় আছে দেখে আমি বেঁচে গেছি। তা আল্লাহ তো একটা ইশারা আছে যে আমার পরিবার আরও আছে, আল্লাহ তো একটা বিচারক মানুষ। তা আমি নিচে পড়ে দেখি ফেলানি গুলি খাওয়ার পরেও উপরে দাঁড়িয়ে আছে, ময়ূর উপরে দাঁড়িয়ে আছে। তা আমি নিচে থেকে কইছি, মা তুমি নামো, মামা কইতেছি আর নামো, উঠতেছি মেয়ে পারার জন্য উঠতেছি। তখন কী করলো, আর যে বিএসএফ আছে তারা উঠে ময়ূর উপরে ফেলানিকে ধরার পরে ফেলানিকে ধরছে দেখা যাবে, আমরা ক্যাম্পেইন টাইমে ফোন দেবো, দেখা যাবে। কিন্তু বিএসএফ যে আরও যে সবাই মিলে ধরলো ফেলানিকে, তারা যদি কী করছে, তাহলে তার সাথে কী করছে, অঘটনের মানবতা করছে, ওর সাথে খারাপ ব্যবহার করছে। অনেক মেয়ে কিন্তু ওখানে অনেকবার চিল্লাচিল্লি করছে, পানি করছে, কিন্তু কেউ পানিও দেয় নাই। তাকে নির্মমভাবে বিএসএফ কষ্ট দিয়ে তার সেইভাবে কষ্ট দেয়, মাইরা কাটাতারে ঝুলিয়ে রাখছে। এটা তো অন্যায়, একদম অন্যায়। এরকম মানে বর্ডারে যে ভারতের বর্ডার সিকিউরিটি যে আছে, এটা মানুষ মারার জন্য রাখছে, শুধু মানুষ মারার জন্য রাখছে। ওরা তো একটা মানুষের যে মানে যে করবে, কোনো কিছু করে নাই, ওরা খালি মানুষ মারার জন্যই আছে বর্ডারে। আমি চাই যে এরকম সীমান্ত হত্যা যাতে না হয়। আমার মেয়ে যেরকম আজকে কীভাবে মারছে আমি দেখছি চোখের সামনে, আমি কাঁদছি। এত 14 বছর ধরে আমি কাঁদতেছি, এখনই কাঁদতেছি। একদিন তো আমলি সরকার আসলো আমাদের দেশে, আমলি সরকার কাছে অনেকবার বিচারের কথা বলছি, কী বলছি কাইন্দাঘাটে অনেক বলছি, কিন্তু আমলি সরকার আমাদের কোনো সাহায্য দেয় না, খালি আশ্বাস দিয়ে গেছে বিচার করবে, এটা করবে। আমাদের পরিবার কিন্তু সহজ, যেরকম আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন গেছিলো আমাদের বাড়িতে, যখন ফেলানি মারার পরে 7 দিন পরে গেছিলো। যার পরে আমাদেরকে অনেক কিন্তু সহযোগিতা করতে চাইছে, আশা দিছে, আমাদের পরিবারের দায়িত্ব নিছে, এবং আমাদের ছেলে মেয়ে ভারবন্য সবই নিছে। এবং আমাদের মাত্র কি যে এটা করে দেবে, ওইটা করবে, কিন্তু আজ পর্যন্ত 14টা বছর হয়েছে আমলি সরকার কিন্তু কিচ্ছু করে দেয় নাই, খালি বলেই গেছে, কিচ্ছু করে দেয় নাই। আমি বিচারের জন্য অনেক জায়গা দৌড়াদৌড়ি করছি,
ফির আমাকে নিয়ে গেল কুচবিহারের আদালতে, বিচার করে দেবে আমলি সরকারি, তাদের লোক দিয়ে নিয়ে গেল কুচবিহার, 2বার নিয়ে গেছে আমাকে বিএসএফ আদালতে। বিএসএফ আদালতে যা সত্য করে না আমি তাই বলছি আদালতে। তারা কিন্তু সব কিছু লিখিত করছে, কিন্তু তাও সত্য বিএসএফে অমিয় ঘোষের তারা খালাস করে নিয়ে গেছে। একটা যদি নাবালিক শিশুকে অন্যায়ভাবে মারে তাকে কীভাবে খালাস হয়? এটা অন্যায়। আমি চাই যে এখন পরিবর্তিত সরকার হয়েছে আমাদের, তাদের কাছে এটি আমি চাই দাবি যে সীমান্তে জানি এইভাবে মানুষ না মারা হয়। যেরকম আমি 14টা বছর কাঁদতেছি, ফেলানি মা কাঁদতেছে, আমার পরিবার অসহায়। এই ফেলানি চিন্তা চিন্তা আমার পরিবারে কিন্তু এখনই মনে হচ্ছে কোনো হাসি খুলি নেই, অসহায় রয়েছি। যেহেতু আজ পর্যন্ত বিচার পাইনি, এই জন্যে আমি অন্তর্বর্তী সরকার আছে, আমাদের নতুন সরকার হয়েছে, তার কাছে আমি চাই দায়িত্ব, তার কাছেই আমি ভারপূর্ণ দিয়েছি যে নতুন সরকার জানি আমাদের পরিবার দেখে এবং আমার ফেলানিকে যেভাবে কষ্ট করে মারছে, যেভাবে তানসানা দিয়ে মারছে, ওইরকম জানি ভারতে অমিয় ঘোষের এরকম একটা সর্বোচ্চ শাস্তি হয়। বর্তমানে যে সুপ্রিম কোর্টের বিচারটা রানিং আছে, বর্তমানে চালু আছে, এখন তো আপনি সরে আসলো তখন বিচারটা চাপে রাখছিল, কোনো বিচারটা করতে হয় দেয় নাই। এখন বর্তমানে নতুন সরকার আসছে, তাদের কাছে আমি চাই দাবি যে এখন যে দিল্লি সুপ্রিম কোর্টের বিচারটা আছে ওই বিচারটা ঝুলে না জান থাকে, এই বছরের মধ্যে জানি ফেলানি বিচারটা সূক্ষ্ম বিচার হয়, অমিয় ঘোষের জানি সর্বোচ্চ একটা শাস্তি হয়, জানি বিশ্ববাসী দেখতে পারে না এই সীমান্ত হত্যার ফেলানি হত্যার বিচারটা ফেলানি মা বাবা পাইছে, এটা জানি সবাই দেখে। আর সীমান্তে জানি এরকম গুলি করে না মারা হয়, যে যার মেয়ে হোক ছেলে যে যার গুলি খেয়ে মরে সীমান্ত, সেই সেনে যারে একটা সন্তান হারাইলে, একটা কিছু হারাইলে কিরম লাগে, এই জন্যে সীমান্ত হত্যা যেন বন্ধ হয়, আমি এটাই চাই। আর জানি এরকম গুলি না ছাড়া হয়। গুলিটা কোথায় লাগছিল? গুলিটা ঠিক বুকের মধ্যে মারছে, এই জন্য মানে তখনও তো ও বেঁচে ছিল, অনেকক্ষণ চিল্লা ছিল, মোর উপরে দাঁড়িয়েছিল, আমি মা 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 কইয়া আমি উঠতেছিলাম মেরে পারা, কিন্তু আমি পারতে পারিনি। বিএসএফ আমার পারতে দেয় না, বিএসএফ ধইরা তাকে ধইরা অঘটনা মানুষের মতন অত্যাচার করছে তার উপরে। আমি এটাই চাই সরকারের কাছে দাবি যে এরকম জানি বিএসএফ না করতে পারে, বিএসএফ সর্বোচ্চ শাস্তি চাই। আর আমাদের যে পরিবার অসহায় বর্তমানে, এই যে আমি কষ্ট করে শুধু একটা পান দোকানে সুস্থ ছোটো মোটো করে আমি যে 3টা ছেলে পড়াইছি, 2টা মেয়ে পড়াইতেছি, এখন আমি তো সরকারের আশায় পড়াইছি যে সরকার আমাদের পাশে আছে, কিন্তু সরকার কিন্তু আমাদের আমলি সরকার তাতে কোনো সাড়া দেয় না। নতুন সরকার কাছে দাবি এটি আমার ছেলে মেয়েদের চাকরি দেয়। বাংলাদেশে থাকি। এটা মারা যাওয়ার পর আমি না, আমি তো ফেলানি সহ একসাথে আসছি না। হ্যাঁ, ফেলানি যেমন একসাথে তো আছি, বাপ বেটা তো একসাথে আছে নাকি। পরে এরা যখন ভারতে ছিল তখন 2 সরকারের মাধ্যমে আমাদের ছেলে মেয়েকে বউকে আনিয়ে দিছে, ঠিক আছে। এটা আমরা এটাই দায়িত্ব এখন বর্তমানে যে আমাদের নতুন সরকার আসছে, অন্তর্বর্তী সরকার, এটাই দায়িত্ব যে আমার ছেলে মেয়ে জানি চাকরি দেয়, আর আমার পরিবার দায়িত্ব জানি না, আমার মেয়ে জানি সুস্থ বিচার করে দেয়। আর আমি যে এই যে বর্তমানে শুনতেছি আমি যেরকম যে জায়গায় যে সীমান্ত হত্যা, আরও ধরেন মুক্তিযোদ্ধা যেরকম ভাতা দিতেছে, এরকম জানি আমাদের একটা পরিবার অসহায়, আমরা যেন একটা সরকারি ভাতা জানি আমাদের করে দেয় পরিবারের মধ্যে, তাহলে এটা ফেলানির স্মৃতি সারা জীবন থেকে যাবে, এটি আমার দাবি। আমার নাম মোহাম্মদ জাহানুদ্দিন, আমি ফেলানির ছোট ভাই। যখন আমার বোন কাটাতারে মানে মারা গেল, তখন আমরা সবাই মানে আমার ফ্যামিলি সহ, শুধু বাবা আর আমার বোন মানে ভারত থেকে বাংলাদেশে আসতে হচ্ছিল, তখন আমরা আরগুলা ফ্যামিলি মা এবং 4 ভাই বোন আমরা ইন্ডিয়ার মধ্যে আসামে। যখন মারা গেল তখন তো আর কোনো খবর পাইনি, আমরা খবর পাইছি এই 7 দিন পর, মানে মারা যাওয়ার 7 দিন পর খবর পাইছি। খবর পাওয়ার মতোই তখন তো আমাদের অনেক মানে কান্নাকাটি শুরু হয়ে গেল, আমাদের ফ্যামিলি তো অনেক হইচই শুরু হয়ে গেল। তারপরে মানে 1 দিন বা 2 দিন পরে এরকম শুনলাম যে আমাদের ইন্ডিয়ার সরকার যে আমাদের ফ্যামিলিকে যে কোনোভাবেই আমাদের বাংলাদেশে আনবে বা অনেক হেনস্থভাবে আনবে, মানে অনেক খারাপ অবস্থায় আনবে। তার কারণে আমরা ওই জায়গা থেকে মানে এলাকার লোক থাকতে দেয় নাই, আর মানে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আর কেউ থাকতে দেয় নাই। পরে আমরা আমাদের এক সম্পর্কে চাচা হয়, ওই চাচার বাড়িতে গেছিলাম। দীর্ঘ 40 দিন পর আমাদেরকে ভারত এবং বাংলাদেশ সরকার মিলা, 2 দেশ সরকার মিলে আমাদেরকে বাংলাদেশ পৌঁছায় দিছে। এখানে আসার পর তো অনেক শুনলাম, মানে অনেক নিউজ হয়েছে যে আমার বোন মারা গেছে, সরকারে মানে বলছে যে ফ্যামিলি আসুক, ফ্যামিলিকে অনেক সহযোগিতা করব এবং তাদেরকে পড়াশোনা করায়, মানে আমাদের ভাই বোনকে পড়াশোনা করায় চাকরি নিয়ে দেব। এখন তো আমার বোনও হারাইছি, এখন যদি আমরা কিছু করতে না পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তার কারণে
মানে তোমরা যে ফেলানি মারা যাওয়ার 7 দিন পরে খবর পেলাম, মানে 7 দিন এত মানে দেরি হওয়ার কারণটা কি? 7 দিন মানে আমার বাবা তো তখন সুস্থ ছিল না, এই যে ফ্লানি আপু মারা যাওয়ার পর 7 দিন পর যে খবরটা হইলাম তখন তো বাবা সুস্থ ছিল না। বাবা তো তখন জ্ঞান হারা অবস্থায় ছিল। তো খবর তো বাবা ছাড়া তো আর কেউ পৌঁছাতে পারে নাই। 7 দিন পর পৌঁছাইছে আমাদের খবর। কার মাধ্যমে খবর পেলাম? মানে তখন বাবার মানে আমার বাবা যে আছে, বাবা খবরটা দিছে আমাদেরকে যে তোমার মানে মাকে বলছে যে তোমার মেয়ে তো এরকম ভাবে মারা গেছে। মারা কথা শুনে আমাদের ফ্যামিলি সবাই হতাশ হয়ে গেছে এবং অনেক কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন মানে ভাই হিসেবে তোমার কি চাও? এখন ভাই বোনের ভালোবাসা তো এটা সবাই জানে, পৃথিবীর সবাই জানে যে ভাই বোনের ভালোবাসা। তার মধ্যে বড় বোন হলো মায়ের সমতুল্য। মায়ের যে আদরটা আছে তার সেম পরিমাণই বড় বোন আদর করে। তার মায়াটা মানে এখনো যে আদর করছে আমাদের ছোট থাকতে, তার মায়াটা এখন আমরা ভুলতে পারি না। এই যে গত 14 বছর হয়ে গেল, তার যে স্মৃতিগুলো যদি তার যে কাটাতারে ঝুলন্ত অবস্থায় যে ছবিগুলো যদি এখনো দেখি, এখন আমাদের চোখ দিয়ে পানি বেরোয় এবং মন মানে এতটা পরিমাণ খারাপ লাগে যে এই কাটাতারে ঝুলিয়ে মারছে, অথচ আমরা কিছু করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি থেকে হাত বাঁধা হয়ে রয়েছে, মানে খাঁচায় বন্দি আছে এরকম মনে হইতেছে আমাদের কাছে যে আমার বড় বোন মারা গেছে, আমাদেরকে এত আদর করতো, মানে স্নেহ করতো, সেই বোনটাকে পাখির মতো গুলি করে মারছে, অথচ তারা ঘুরে বেড়াইতেছে, আমরা কিছুই করতে পারতেছি না। মানে এই ছবিটা যদি আমাদের সামনে আসে অনেক কান্না, মানে চোখে পানি চলে আসে। আমার নাম হাসান জিহাদি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা যুগ্ম আহ্বায়ক এবং কুড়িগ্রামের আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। নেতৃত্বে আসার কারণটা তো ছিল হচ্ছে এই যে দীর্ঘ 16 বছরের যে আমাদেরকে এক জিম্মি করে রাখা হয়েছিল শেখ হাসিনা। মূলত আমরা তো শেখ হাসিনাকে দেখি, আমি তার পিছনে ভারতকে দেখতে পাই, যে ভারত শুধুমাত্র ঢাকাতে নয়, কুড়িগ্রামের প্রান্তিক জনপদেও তাদের বুলেটের শব্দে মুখরিত করে রাখত। তো আমি একজন বর্তমান তরুণ প্রজন্ম এবং বলতে পারি যে বাংলাদেশের বর্তমান কর্ণধার আমরাই, সেই হিসেবে আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া কুড়িগ্রাম একটি সীমান্ত বেষ্টিত জেলা, তার দুই দিকে দুটা রাজ্য আছে ভারতের, এবং গরু চোরাকারবারি এবং বিভিন্ন নামে আমাদের কুড়িগ্রামের জনগণকে বিভিন্ন আখ্যায়িত করে তাদেরকে হত্যা করা হয়। আমরা চাই, চায়নার সাথে তো ভারতের বিরাট একটা ল্যান্ড আছে, তো সেখানে তো গোলাগুলি হয় না। ইভেন ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তান, তাদের সাথেও হত্যার পরিমাণটা এত নাই। আমাদের গত 16 বছরে পুরো বাংলাদেশে 588 জন বাংলাদেশি নিহত হয়েছে তাদের এই বুলেটের আঘাতে। তো আমাদের চাওয়াটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের এমন একটা চুক্তি করা যায় কি না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিজ্ঞ লোক, আন্তর্জাতিক তার একটা খ্যাতি আছে, গ্রহণযোগ্যতা আছে। চায়নার সাথে যেরকম চুক্তি যে সেনা যারা এমনিতেই জওয়ান আছে তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না, এবং সেনার র্যাঙ্ক যারা উপরে আছে তাদের হাতে বন্দুক থাকতে পারে, আগ্নেয়াস্ত্র থাকতে পারে, কিন্তু তাদের নল থাকবে মাটির দিকে। তো এরকম কোনো চুক্তি বাংলাদেশের বিএসএফ এবং বিজিবি মানে অভ্যন্তরীণ কোনো চুক্তি করা যেতে পারে কি না, এটা একটা পয়েন্ট, যেটা দিয়ে গরু চোরাচালানি যাই হোক ধরে ফেলেন, তাকে জেলে দেন, কিন্তু এইভাবে নির্মমভাবে হত্যার অধিকার তো কেউ কাউকে দিতে পারে না। তো আমরা আগ্নেয়াস্ত্র এই চুক্তিটা করার জন্য সরকারকে জোর দাবি জানাচ্ছি কুড়িগ্রাম থেকে। এবং তারা কেন গিয়েছিল আসামে? পেটের দায়ে বলতে কি, তাহলে বাংলাদেশে মানে কর্মসংস্থানের অভাব আছে, তো তাহলে কুড়িগ্রাম দারিদ্রতার আজকে শিখরে বাংলাদেশের মাঝে, এবং অশিক্ষায় বা কুশিক্ষাতেও তারা আগায়। কেন? একটা জাতিকে আপনারা যখন অশিক্ষা দিবেন তখন তারা বিভিন্ন কুশিক্ষায় যাবে, বিভিন্ন অন্ধবিশ্বাস তাদের মাঝে জন্ম নিবে, এবং পেটের দায়ে তারা বর্ডার ক্রস করবে, এটাই খুবই নিতান্ত স্বাভাবিক একটা বিষয়। তো তাহলে আমি চাইবো আমার কুড়িগ্রামে অ্যাটলিস্ট কয়েকটা ইপিজেড তৈরি করা হোক। কুড়িগ্রাম একটি নদী বেষ্টিত একটা জেলা, সেখানে নদীর সুরক্ষা এবং নদীর যে প্রকল্পগুলো আছে, নদীকে শাসন করার যে ব্যাপারগুলো, এগুলো যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে আমার জেলার জনগণ আর আসামে পাড়ি জমাবে না, আমার জেলার জনগণ আর কুচবিহারে পাড়ি জমাবে না। তো আমার জেলার জনগণকে কুড়িগ্রামেই রাখতে, ঢাকামুখী করতে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার এই দাবি জানাতে চাই, কুড়িগ্রামে ইপিজেড এবং
তিস্তা নদী আছে, ব্রহ্মপুত্র নদ আছে এবং ধরলা নদী আছে, এরকম অনেক ইম্পর্টেন্ট নদ নদী আছে। সেগুলো সংস্কার জরুরি, বন্যা এবং খরা এবং বিভিন্ন সময়ে যাতে আমাদের কুড়িগ্রাম জেলার কৃষকেরা ভারতে পাড়ি না জমায়। ধন্যবাদ। বিগত সরকারের আমলে অনেক হত্যাকাণ্ডের বিচার হয়নি, এটা নিয়ে এক লাইনে একটু সংক্ষেপে বলেন। ফেলানীকে সংযুক্ত করে অনেকগুলো না, একটারও হয়নি, একটা হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। আমরা ফেলানীকে তো শুধুমাত্র চিনি যে ফেলানী, রিসেন্ট আমরা শুনতেছি স্বর্ণা দাস। আসলে এরকম হাজারো স্বর্ণা দাস, হাজারো ফেলানী হয়তো বা খবর পাবেন আপনারা, হয়তো সবগুলোর তথ্য যে আমাদের কাছে আসে এমনটাও নয়। তো প্রত্যেকটা লাশের বিচার বাংলার মাটিতে অন্তর্বর্তীকালীন সরকার করুক বা না করুক, আমরা তো আশা করি পরের যে নির্বাচিত সরকার আসবে তারা যেন অন্ততপক্ষে করে। আমার দেশের বিভিন্ন চেতনা আমরা বিক্রি করে খাই, আসলে চেতনা বেচার সময় যাতে বিচারটাও পাই এটা নজর রাখা উচিত। এবং আমাদের জায়গা থেকে, আমি যেহেতু অ্যাজ এ সমন্বয়ক আমি আন্দোলনে ছিলাম, আমি আমাদের যে ভাইয়েরা আছেন তাদের কাছে আমি পৌঁছায় দিব যে আসলে আমাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার যেন বাংলার মাটিতে হয়, বাংলার মাটিতে না হলে ইন্টারন্যাশনালি এটাকে যেভাবে করা যায় সেভাবে যেন করা হয়।